আমাদের পার ডে ইনকামের কথা শুনলে হয়তো অনেকের চোখ উপরে উঠবে যে এটা খুব পসিবল নাকি। তো স্বপ্ন ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, বাট সেটা আর আমি ফর্মই কিনতে পারিনি। গরুর ঘাস কাটি, তারপর হচ্ছে যে গরুর জন্য গরুর গোবর ফালাই। একের পর এক গ্রামের মানুষ, আশেপাশের মানুষ, মানে যা বলা যায় আর কি, ছেলের পড়াশোনা করেছে। গ্রামের একটা মানে প্রচলিত ব্যাপার হচ্ছে যে ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে। ওনারা চিকিৎসা টিকিৎসা দেওয়ার পরে 12,000 টাকার মতো বিল হয়েছিল আর কি। তখন আমি চিন্তা করছি যে এরকম যদি হয় তাহলে আমার এই খামার চালানো সম্ভব না, এটা আমার বন্ধ করে দিতে হবে। মানে একটা বাট ঠিক করতে যদি আমার 12,000 টাকা লাগে, বাট বাট ঠিক হয়নি, বাটখানা হয়ে গেছে আর কি। এরপরে ওই চিকিৎসা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে এটা সমস্যাটা আসলে কোথায় হইলো। জানতে জানতে অনেক গবেষণা করার পর ওই সেম চিকিৎসাটা আমরা এখন 30 টাকায় দিই, এবং আমাদেরকে ফোন দিলে এই সমস্যাটা হচ্ছে কি করবো ভাই পরামর্শ দেন। পরামর্শ দেন তখন। হ্যাঁ, মানে গরুর খামারিদের জন্য 24 ঘন্টা। যখন আমি বললাম যে আমি একজন কৃষক, রাখাল, তো দেখলাম যে সবাই একটু স্তব্ধ। এইখানেই সমাজের বাস্তবতাটা, যে আমাদেরকে মানুষ কতটা নিচু চোখে দেখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি এপিসোড। একটু নামটা বলেন ভাই। সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনার একটা পরিচয় তো আছেই, সেই পরিচয়টা আমরা ধীরে ধীরে যাব আপনার কাছে। আচ্ছা। তার আগে একটু বেসিক কিছু বিষয় আছে আমার অনুষ্ঠানের নিয়মে। আপনার বয়স? 28। 28 বছর বয়স। জন্ম জেলা? ফরিদপুর জেলা, আচ্ছা, নগরকান্দা উপজেলা। ওখানেই থাকেন আপনি এখন? জি। আপনি গল্পটা বলেন আমাদেরকে। আমার গ্রামের মধ্যে আমার বাবার ফ্যামিলি এবং আমার মায়ের ফ্যামিলি, ২ টা পরিবারই গ্রামের সম্ভ্রান্ত পরিবার। টাকা পয়সার দিক থেকে, আর্থিক অবস্থায় আমার মামার ফ্যামিলি, মানে আমার নানার ফ্যামিলি এবং আমার দাদার ফ্যামিলি সবাই স্বয়ংসম্পূর্ণ। মানে ওনারা কি কৃষির সঙ্গে জড়িত ছিলেন না? আমার দাদার ফ্যামিলি কৃষির সঙ্গে সম্পৃক্ত। নানার ফ্যামিলি হচ্ছে হুজুর সবাই। আমার চাচারা মেক্সিমাম পুলিশে চাকরি করেন, সরকারি চাকরি করেন না। আচ্ছা। আর আমার বাবা, উনি বেকার ছিলেন। এরপরে একটা মানে কাজী মৌলবি বলে এটা আমাদের অঞ্চলে। এটা বিয়ে পড়ায় যারা আরকি। জি। এরকম একটা দায়িত্বে উনি ছিলেন। তো ওইটা থেকে মূলত হচ্ছে আমি যখন ছোট ছিলাম, তখন আমি আ তাদের কাছে থাকি নাই। একেবারে ছোটবেলা থেকে। আমরা আমার বাবার কাছে থাকা হয় নাই? না, বাবা-মার কাছে থাকি নাই। আমরা পরিবারে হচ্ছে ৪ জন। বাবা-মা, আমি, আমার এক বোন আছে। আচ্ছা। বোন বড়, আমি ছোট। তো বোনের বিয়ে হয়েছে ২০০৮ সালে। আর আমি ক্লাস 2 থেকে হচ্ছে শহরে পড়াশোনা করছি। মানে আপনাকে কি মানে বোর্ডিং স্কুলে দিয়ে হ্যাঁ। দিয়েছিল এরকম কিছু? যেহেতু আমার নানার ফ্যামিলি বললাম যে হুজুর সবাই, হ্যাঁ। এবং আমি ছোটবেলা থেকে নানার মাদ্রাসা ছিল মধুখালীতে, ফরিদপুরের আরেকটা থানা আরকি। জি, ওইখানে মাদ্রাসায় মানে গ্রাম থেকে আমি 2 পর্যন্ত পড়ছি গ্রামের স্কুলে। জি। এরপরে 2 থেকে বাকি যে ক্লাস, এটা আমি মামাদের সাথে যে মামারা যেখানে যাইতো ওখানে চলে যেতেন? ওখানে আমি চলে যেতাম আরকি। আচ্ছা। আগেই বললাম যেটা, যে নানার ফ্যামিলি এবং দাদার ফ্যামিলি ২ টাই পরিবারই সম্ভ্রান্ত পরিবার। কিন্তু আমার বাবা কিছু করতেন না। তিনি বেকার ছিলেন, এবং এর পাশাপাশি আমাদের ফ্যামিলিতে বেশ কিছু ক্রাইসিস যায়। যে ক্রাইসিসের মধ্যে হচ্ছে যে আমার বোন ছোটবেলায় হচ্ছে অসুস্থ হয়। ওর মাথার মধ্যে বাস পড়ে আরকি। ওহো! মানে আপনার আমাদের এদিকে তো পাট হয়। পাটটাই আমাদের এদিকে মেইন। হুম। পেঁয়াজ, পাট। তো পাটের সিজনে ওই পাট নিতে গিয়ে, মানে পাটের আঁশ ছলায় আরকি আমাদের এদিকে। তো ওই ভেজা বাঁশের নিচে গেছিল বৃষ্টির সময়। তো বাঁশ মাথার উপরে পড়ছিল তখন। এরপরে হচ্ছে ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, ছোটবেলা থেকেই দেখছি আরকি। অনেক টাকা পয়সা গেছে ওর পিছনে। আর এরপরে আমার বাবা একটা মানে বিয়ের একটা ঝামেলায় জড়ায় আরকি। বিয়ে পড়ানো নিয়ে আরকি। বিয়ে পড়ানো নিয়ে ঝামেলা বলতে? ঝামেলা বলতে একটা বিয়ে পড়াইছিল, যেটা হচ্ছে রাত্রে বেলা, মানে বর-কনে দুজনে আসছিল। পালায়? হ্যাঁ, আ একজন নিয়ে আসছে আরকি। আমাদের পাশের গ্রামেই। তো নিয়ে আসার পরে ওনারা আব্বারে ডেকে নিছে যে, "আপনি সরাটা করায় দেন, আর লিখে নিয়ে যান" আরকি। তো তখন উনি লিখে নিয়ে আসছিল সাদা কাগজে। অ্যা এটা আরো প্রায় ২০০৩-৪ সালে হবে আরকি। লিখে নিয়ে আসার পরে ওইটা হচ্ছে উনারা সকালবেলা ওই লোক এসে বলল যে, "আমাকে বিয়ে পড়াইছিলেন কাকা রাত্রে?" তা আব্বা বলছে যে, "আমার তো মনে নাই, হারিকেনের আলোতে অত খেয়াল নেই আরকি।" এরপরে ছেলে বলছে যে, "আমি বিয়ে করিনি।" পরে ছেলে-মেয়ে ২ পক্ষই কোর্টে যায়, মামলা করে। মামলার এক পর্যায়ে গ্রামের সালিসে এটা নিষ্পত্তি হয়ে যায় আরকি। পরবর্তীতে ২০০৭ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, তখন এই মামলাটা মানে মেয়ের পক্ষ উঠায় নিলেও হ্যাঁ। ছেলে পক্ষটা আর মামলা উঠায় নাই। ছেলেপক্ষ মামলা তুলে না নেওয়ার কারণে ওই মামলাটা দুর্নীতি দমন কমিশনে চলে যায়। ওহো! এবং এদেরকে বারবার যখন নোটিশ দেওয়া হয় হ্যাঁ। যে হাজিরা দেওয়ার জন্য কোর্টে, এরা আর যায় নাই। কোর্ট অবমাননা করে আরকি। তো আমার চাচারা যেহেতু সবাই পুলিশের চাকরি করেন,
মানে ম্যাক্সিমামই। আর আমার চাচা একজন বলছিলেন যে উনি তখন পাংশা থানায় ছিলেন, রাজবাড়িতে। ওই থানার ওসি ছিলেন উনি। তো উনি বলছিলেন যে, "এখানে আয়, আমি তোর নাম কাটাই দিই বা সিস্টেম করে দেই, আমি তোর সিস্টেম করে দেই।" তো বলছিল যে, "কিছু হবে না, সমস্যা নাই। দাদাভাই ঝামেলা হবে না।" হুম। এর এক পর্যায়ে মূলত হচ্ছে যে আ আমার যখন একেবারে ২০০৭ সাল শেষের দিকে হুম। নানা বাড়ি ছিল মধুখালীতে যেহেতু, হুম। এখান থেকে আ নানা ড্রাইভারকে নিয়ে আব্বা হাজিরা দিতে যায়, তখন আব্বাকে গ্রেফতার করে। ওহো! এরপর উনার ৫ বছরের জেল হয়। এই একটা ঘটনা কেন্দ্র করে? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের সময়। এরপর উনারা ২ মাসের মতো তত্ত্বাবধায়ক মানে কি ১/১১ তত্ত্বাবধায়ক? হ্যাঁ, তো এরপর উনারা ২ মাসের মতো জেলে ছিলেন। ২ মাস পরে হাইকোর্ট থেকে উনাদের জামিন হয় আরকি। তো ওইখানে আমাদের প্রচুর পরিমাণে টাকা-পয়সা যায়। খুব যেটা স্বাভাবিক। আমাদের ফ্যামিলিতে আমার নানার ফ্যামিলি আমাদের খুব এফোর্ট করে আরকি। তখন থেকে নিয়ে। ছোটবেলা থেকে দেখে আসছি। আমার মা অনেক কষ্ট করছেন। আমার আব্বাকে যখন বাড়িতে নিয়ে আসে, এরপরে তো উনার কোনো চাকরি-টাকরি কিছুই ছিল না। আর আমাকে নিয়ে যায় হচ্ছে আমার মামা ২০০৮ সালে নারায়ণগঞ্জে। ওইখানে একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করে। 8 এ ভর্তি করে, ক্লাস 8 এ। আ তো ওইখান থেকে আমি এইচএসসি দেই, দাখিল। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে বাবার পরিবার থেকে আসলে খুব একটা সাপোর্ট ছিল না আপনার জন্য। আপনার ক্যারিয়ার গ্রোথ এর ক্ষেত্রে। বলাটা খুব টাফ, বাট সিচুয়েশনালি যেটা হয়েছে জীবনে তাই আসলে। একদমই না। তাদের পক্ষ থেকে সাপোর্ট তো দূরের কথা। উল্টা ২০০৮ সালে যখন আমার দাদা মারা যায়, দাদা মারা যাওয়ার পরে জমি-জমা ভাগ-টাগ করার কথা বলছিলাম যে আমাদের মানে দেনায় আমরা মানে ঋণে জর্জরিত হয়ে মানে করার মতো আমাদের কিছুই ছিল না। আমার আব্বা-মা গ্রাম থেকে চলে আসছিলেন শহরে, ঢাকাতে। ওহো! আমার বোনের তখন বিয়ে হইছে। একটা বিষয় হচ্ছে যে নতুন বিয়ে হইছে, তাদের ফ্যামিলি জানলে কি হবে? এখানে কোনো একটা কাজের জন্য আমার আব্বা চলে আসে, মাও চলে আসে আরকি। তখন আমি নারায়ণগঞ্জে ছিলাম। কোনো হেল্প তো তারা করেই নাই। উল্টা হচ্ছে জমি-জমা যেটা আমরা পাইতাম সেটাও আমাদেরকে বারবার বলছে যে, "দিয়ে দেন।" আমরা আমাদেরটা বিক্রি করে তারপর কাজ করি। আমার বোনের বিয়ের সময় জমি বিক্রি করছে। এরপরে যখন উনারা ঢাকায় চলে আসলেন, আসার পরে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ঋণ হয়ে যায় আমার পরিবার, আব্বা-মা। বোন তো বিয়ে হয়ে গেছে, সে তার মতো। আ বাকি ছিলাম আমি আরকি। এখন আমাকে নিয়ে দোটানায় তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আলিমে পড়ি আরকি। আমি যেহেতু মাদ্রাসা থেকে পড়াশোনা করছি, আলিমে পড়ি। তো তখন আমাকে বলা হইল যে, "পড়াশোনা ছেড়ে দাও। আর আমরা এফোর্ট দিতে পারতেছি না আরকি।" যদিও আমার লাগতো মোটে ৳২৬০০ মতো মান্থলি। আমাকে ৳২৬০০ দিতে হইতো। মাদ্রাসায় ৳১,০০০ খাওয়ার জন্যে। আর বাকি প্রাইভেট এবং আমার হাত খরচ মিলে ৳১৬০০ দিত আরকি। তো বলল যে, "ছেড়ে দাও পড়াশোনা, আমাদের পক্ষে আর সম্ভব না।" তখন আমার মামা, বড় মামা বিশেষ করে উনি এখন আ ঢাকা কলেজের প্রফেসর। তো আ উনি বললেন যে, "না, পড়াশোনা কেন বন্ধ করবে?" তো তখন থেকে আবার মামা তার মানে বুঝতে পারছেন ওর মামার দিকের ফ্যামিলি কতটা এনরিচ। জি। তো এরপরে ওইটা চালু হইছে আরকি। আবার পড়াশোনা করলাম। এরপর একটা পর্যায়ে যখন আমি অনার্সে ভর্তি হই, আমার কাছে টাকা ছিল না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো জায়গায় ফর্ম কিনবো। আমার ফ্যামিলি সেটা এফোর্ড করতে পারে নাই। অ্যাডমিশন আমি কোচিং করছি। সেই টাকাটা আমাদের ওইখানে তখন ৪০ মনের মতো পেঁয়াজ ছিল। ৳৪,০০০ মতো করে আমার আব্বা বিক্রি করে দেয়। ১০ মণ পেঁয়াজ এবং টোটাল সব পেঁয়াজই বিক্রি করে দেয় ওই বছর আরকি। তারপর আপনার অ্যাডমিশনের টাকা হচ্ছিল না? না, না, আমি যখন কোচিং করি আরকি। আচ্ছা। কোচিং এর টাকাটা দেওয়া হয়েছিল। খরচের টাকা, ঢাকায় থাকবো, খরচের টাকা এবং কোচিং এর টাকা। এগুলা দেওয়া ও তারপরে আর টাকা নেই। না, টাকা ছিল না এবং দিতেও পারে নাই আর। তো ঢাকায় যখন আমি মানে আমি এত খারাপ স্টুডেন্টও ছিলাম না যে আমি কোথাও চান্স পাবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ফেইল করি। ফেইল বলতে হচ্ছে আমি বাংলাতে অত পারদর্শী ছিলাম না। যেহেতু আমি মাদ্রাসা থেকে আসছি, আমাদের ২য় পত্র ছিল না। আচ্ছা, গ্রামার। গ্রামারটা আমাদের কম ছিল আরকি, হুম, খুবই কম। হুম। যেটা এই কারণে হচ্ছে আমি ইংলিশ এবং আপনার জেনারেল নলেজে খুব ভালো ছিলাম। কিন্তু বাংলাতে অত ভালো ছিলাম না। তো যাই হোক, আমি যেভাবে পরীক্ষা দিয়ে আসছি, যেকোনো পাবলিক ইউনিভার্সিটি দিলে আমি চান্স পেয়ে যেতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর যখন বললাম যে, এখানে যেহেতু হইল না, তো বিভিন্ন জায়গায় আরো ফর্ম কিনতে হবে। জগন্নাথ আছে, এদিকে জাহাঙ্গীরনগর আছে। তো ফ্যামিলি থেকে বলল যে, "সেটা পসিবল না আমাদের জন্য। এই টাকা দেওয়া বা তুমি ওখানে যে পরীক্ষা দিবা, এটা দিতে পারব না।" তো স্বপ্ন ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। বাট সেটা আর আমি ফর্মই কিনতে পারি নাই। এটা হচ্ছে আমার জীবনের সবথেকে একটা মানে ইউনিভার্সাল ট্রুথ। অপ্রিয় সত্য কথা আমার জন্যে। যে আমি ফর্ম কিনতে পারিনি যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্যে। তো যাই হোক, পরবর্তীতে মামা যেহেতু বিশেষ হয়ে গেল মামার ওই বছর। তো মামা বললেন যে, "ঠিক আছে, তাইলে তুমি মানিকগঞ্জে করো, হুম। দেবেন্দ্র কলেজে।" ওইখান থেকে অনার্স করলাম। অনার্স করার পরে বাড়িতে খোঁজ নিলাম। ফার্স্ট ইয়ারে থাকতে এরা হচ্ছে যে তখন এরা বাড়িতে শিফট করছে আবার। এরা বলতে? আমার বাবা-মা। মানে এরা বাড়ি থাকতে পারতেন না আরকি। বিশেষ করে ঋণের জর্জরিত?
জি। কত টাকা ঋণ ছিল ওই সময়টাতে আনুমানিক? আমি অলমোস্ট লাস্ট ২ বছরে ৩০ লাখ টাকা ঋণ দিছি। এত টাকা ঋণ করেছে? জি। তো ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, ঋণ করার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে আমাদেরকে যে বাড়িটা দেওয়া হয়েছিল, যে জায়গায় আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে আরকি। ওই জায়গার চারপাশটাই হচ্ছে গর্ত। যেখানে আমরা থাকি এখন, যেখানে আমাদের ঘর, ওই জায়গাটা বাদে বাকি সবগুলোই গর্ত ছিল আরকি। তো আমার আব্বা ওই ঋণ করে ওইগুলা ভরতো। ও তারপর হচ্ছে বাড়ির কাজ-বাজ করতো। এরপর হচ্ছে যেহেতু একটা ফ্যামিলিতে ইনকাম নাই, সেই ফ্যামিলিটা চলবে কিভাবে? তো ওই সময় ঋণ করে এগুলা। পাওনাদারদের কাছ থেকে লুকায় থাকা হুম। কঠিন সময়। তো সেই ব্যাপারটা যখন ঘটে তখন আমার চাচা একজন পুলিশের এটিএসআই উনি। বাবার সাথে যমজ। আমার আব্বা উনি আর ২ জনে যমজ। তো উনি কিছু গরু দিছিলেন আব্বাকে পালার জন্য আরকি। উনার মানে চাচার গরু বর্গা পালতো আমার আব্বা। আচ্ছা। হ্যাঁ, ৪ টা গরু ছিল। এই ৪ টা গরু উনি বর্গা পালতেন। যখন আমি ইন্টারমিডিয়েটে ওখানে ছিলাম, মানে নারায়ণগঞ্জে ছিলাম, তখন থেকে সোশ্যাল মিডিয়ার প্রতি আমার একটু ঝোঁক ছিল। এটা নিয়ে আমাকে অনেক ট্রল করতো আমার রুমমেট যারা ছিল তারা। কি করতেন আপনি? ট্রল বলতে ওই সময়টাতে আপনি সোশ্যাল মিডিয়াতে কি দেখতেন শুধু নাকি? আমি শুধু দেখতাম এবং আন্তর্জাতিক এবং দেশীয় যত বিষয় আছে, সব বিষয় সম্পর্কে আমার ধারণা থাকতো। আচ্ছা। হ্যাঁ, তো ওরা আমাকে অনেক ট্রল করতো। চেতাইতো আরকি এরকম আমারে যে, "পড়াশোনা করো না ঠিকঠাক মতো।" এরপরে যখন আব্বারে বললাম যে, "এভাবে করলে তো আমাদের আরো সমস্যা।" তো আব্বারে বললাম যে, "এভাবে তো হবে না। যেহেতু এগুলা দেশি গরু।" পরবর্তীতে আস্তে বললাম যে, "এগুলা বিক্রি করে দেন, নাহলে কাকারে দিয়ে দেন।" তো বিক্রি করতে বলতে এখন সে তো নিবে না, নিতে পারবে না সে। সে তো ঢাকায় থাকে। তো দেখি এখন তাকে হ্যান্ডওভার কিভাবে করবে? তো বিক্রি করে তারপর আমাদের যে অংশটা আমরা পাবো, বর্গা ভাগ হিসেবে আরকি। এটা আমাদেরকে দিয়ে দিল। আর তার মেইন অংশটা সে নিয়ে নিল আরকি। এরপরে আবারও কিছু টাকা ঋণ করে আর ওই টাকাগুলি ভরে আমি আব্বাকে একটা গরু কিনে দিই ঢাকায় থাকতে। যখন অনার্সে পড়ি ফার্স্ট ইয়ারে। একটা গরু কিনি ৳১,৬০,০০০ দিয়ে। আচ্ছা। এই একটা গরু থেকেই আলহামদুলিল্লাহ শুরু হয় আমাদের যাত্রা আরকি। ওই সময় আমরা আমার কোন এক চাচার কাছে টাকা চাইছিলাম যে, "আমাদের জমিটা বন্ধক রাখেন। আমাদের অংশের কিছু অংশ বন্ধক রাখেন, রেখে আমাদেরকে কিছু টাকা দেন।" তো উনি তখন আমাদেরকে টাকা না দিয়ে উনি বললেন, "যদি পারো বিক্রি করো। বিক্রি করলে কিনে নিব।" তো বাধ্য হয়ে তখন ওই জমিটাও আমাদের বিক্রি করতে হয়েছে। এবং তখন তারে বলছিলাম যে, "কাকা পরবর্তীতে যদি আমরা হবে তো না জানি। যদি যদি কোনদিন হয় হয় তাহলে তাইলে ফেরত দিয়েন।" উনি বলছিলেন যে, "ঠিক আছে।" পরবর্তীতে উনাকে বলা হইছে। বাট উনি আর দেন নাই। বাট এটা আমাদের কোনো অভিযোগ নাই। কারণ উনি কিনে নিছেন, উনি দিবেন না দিবেন সেটা তার ব্যাপার। কি জাতের গরু? এটা ছিল ক্রস, ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস। সাধারণত বাংলাদেশের মানুষ যেটা কেনে আরকি। এটাই দুধের গরু। দুধের। কি অবস্থায় কিনছিলেন? দুধ হ্যাঁ, অবস্থায় না? ১০ লিটার দুধ হইতো তখন। আচ্ছা। তখন আমি ছিলাম না এখানে। আমি তখন গাজীপুরে তারপর বিভিন্ন জায়গায় অনলাইনে কিছু গ্রুপ ছিল আরকি। উনাদের সাথে অ্যাক্টিভ ছিলাম। এই খামারি? হ্যাঁ, আচ্ছা। এই খামারগুলোর গ্রুপগুলোর সাথে অ্যাক্টিভ থাকতাম এবং দেখতাম যে উনারা কিভাবে কি করে। তো এই দেখতে একটা অভিজ্ঞতা হয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে দেশি গরুগুলাতে হবে না। কারণ খাবার সেমই খাবে। কিন্তু দেশি গরুগুলো প্রোডাকশন ওরকম আসবে না। ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো বেশি দুধ দেয় আরকি। খাবার সেম খাবে। দুধ এটা বেশি দিবে, এটা কম দিবে। রাইট। সো আপনি তখন কিসে পড়ছেন? আমি তখন আমার ফার্স্ট ইয়ারে পড়ি। অনার্স ফার্স্ট ইয়ার কোন সাবজেক্ট? আমি ইসলামী স্টাডিজে। ইসলামিক স্টাডিজে। হুম। ওকে, তারপর? এরপরে গরু একটা কেনা হইলো। কেনার পরে মোটামুটি ওইটা থেকে দুধ আসলো। প্রতিবন্ধকতা তৈরি হইলো। বাচ্চা দেওয়ার পরেই ওই বাটগুলা সব শক্ত হয়ে গেছে। ওহ! ম্যাস্টাইজের নাকি যেন এটা বলে। ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিসের আমার কিন্তু এক্সপেরিয়েন্স আছে। আমার ছোটখাটো একটা ফার্ম ছিল। এটা আমি বললাম আজকে টিকাইতে পারি নাই। ম্যাস্টাইটিসের এই সমস্যার কারণেই মূলত সব খামারগুলো বন্ধ হয়। এবং ইন ফ্যাক্ট হচ্ছে যে একবার যদি গরুটা হয়ে যায় তাহলে গরুটা আসলে খামারিরা রাখেন না। সেল করে দিতে বাধ্য হন। হ্যাঁ। তো পরবর্তীতে যখন দেখলাম যে এই সমস্যাটা হইছে ওই একটা গরু থেকে, তো পরে টেনশনে পড়ে গেছি যে এত কিছু করলাম, এটাও এরকম হয়ে গেল। ১ম টায়। হ্যাঁ, ১ম গরুটা এরকম হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে যে ওই ওষুধ আনলাম। মেইন যে সমস্যাটা তৈরি হয় ডাক্তার খরচ গরুর খামারে। ডাক্তারকে বললাম যে এই ব্যাপার, গরুর বাট দিয়ে রক্ত আসতেছে। এর পাশাপাশি অলান শক্ত হয়ে গেছে। কি করব? ডাক্তার ওষুধ দিল। ২,০০০ ৳২,৫০০ টাকার ওষুধ দিল। দেওয়ার পরে আ মানে ক্যালসিয়াম, ভিটামিন এইগুলো আরকি। যেগুলাতে তাৎক্ষণিকভাবে কাজ করবে না। জি। পরে আমি ওই গ্রুপে এই ছবিগুলা দিছিলাম ১ম এ। যে আপনারা একটু দেখে আমারে একটু বলেন। তো উনারা তখন আমাকে বলল যে, "এটা কেন করছেন? এই ওষুধগুলা কেন দিছেন? ইনজেকশন কেন দিলেন?" তো আমি তখন বললাম যে, "হ্যাঁ, আমি তো কিছু জানি না। আর এই বিষয় সম্পর্কে তো আমার অভিজ্ঞতা নাই।" তো উনারা আমাকে তখন মানে কিছু পরামর্শ দিলেন যে, এই কাজগুলো করেন। তখন করার পরে আস্তে ওটা ঠিক হইল। ওই গরুটা ঠিক হলো কিন্তু দুধটা আর আগের মতো আগের হইল মতো না। হলো না। এরপরে দেখলাম যে মোটামুটি সমস্যা নাই। ফ্যামিলি চলতেছে। এবার আমি আরেকটা গরু কিনি।
কিছু টাকা আবার এই ঋণ টিন করে। কাছ থেকে নিয়ে আরেকটা গরু কিন, 2টা গরু হয় তখন। এরপর ওই 2টা গরু থেকে মোটামুটি ভালো দুধ আসতো, ওইটা বিক্রি করতাম। যখন এরপর যখন আমি আরেকটা গরু কেনা হয়, তারপরে ওইটা ঋণ করে কেনা হয়েছিল। 3টা গরু পরপর ঋণ করে কেনা। না, 2টা গরু, ঋণ করে। একটা অল্প আর বাকিটা, দ্বিতীয়টা হচ্ছে কিনছিলাম আত্মীয়স্বজনের কাছ থেকে নিয়ে, এবং আমরা কিছু গুছাইছিলাম ওটা দিয়ে। 3 নাম্বার গরুটা 2.25 লাখ টাকাতে কেনা হয় আরকি, সবথেকে বড় যেটা ছিল। ওকে। এই 3-4 দিন আগে এটা বাচ্চা দিছে আরকি। আবার 7ম বার আমাদের এখানে। আলহামদুলিল্লাহ। তো ওইটা দেওয়ার পরে এখন ওইটা কেনার পরে মূলত দুধের চাহিদা, মানে দুধটা অনেক বেশি হইলো। হুম। এর কিছুদিন পরেই শুরু হইলো আপনার, মানে করোনা আসলো আরকি 2021 সালে বা 20 সালে। এই গরু যে আপনি কি করতেন? আপনি মাঠে গিয়ে ঘাস কাটতেন, সবকিছু আপনি নিজে করতেন? হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে, এই যে বললাম শুরুতেই যে 2 ফ্যামিলি থেকে আমি হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের। কিন্তু আমার ফ্যামিলিটা গরিব, সোজা কথা। কিন্তু মেইন বিষয় হচ্ছে যখন আমি এই কাজগুলো করতে শহর থেকে গ্রামে চলে আসি, গরুর ঘাস কাটি, তারপর হচ্ছে যে গরুর জন্য গরুর গোবর ফালাই। তারপর এই যে ছোট কাজগুলো আছে, যে ভাষাটা বোঝায় আরকি। আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের সিচুয়েশন আমি বুঝি। একের পর এক গ্রামের মানুষ, আশেপাশের মানুষ, মানে আমার বাবা-মাকে মানে যা বলা যায় আরকি, ছেলের পড়াশোনা করেছে। গ্রামের একটা মানে প্রচলিত ব্যাপার হচ্ছে যে, ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে। এবং সেটার জন্য আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করি, আমাকে পাঠানো হয়েছে পুলিশ লাইনে। আমাকে, আমার ফ্রেন্ডে। আমি মুক্তিযোদ্ধার কোঠাধারী ছিলাম। আমার নানা মুক্তিযোদ্ধা এবং আমার ফ্রেন্ডও মুক্তিযোদ্ধা। কোঠা ছিল ওরও। 2 জনে একসাথেই দাঁড়াইছি লাইনে। দাঁড়ানোর পরে আমার ছোট আন্টি আমারে ফোন দেয় যে, "জীবন শুরু করবা এটা দিয়ে?" কিছু টাকা এখানে দেওয়া লাগতো আরকি। বড় একটা অ্যামাউন্ট। ফ্যামিলি সেটার জন্য রাজি। প্রয়োজনে কিডনি বিক্রি করে দিব, তাও সরকারি চাকরি হোক। তো গরু-টরু সব বিক্রি করার সমস্যা নেই। চাকরি হোক তোমার। আন্টি যখন ফোন দিল, ছোট আন্টি, আমার থেকে 1.5 বছরের বড় আরকি। ফোন দিয়ে বলল যে, "সাইফুল, এটা করবা তুমি? টাকা ঘুষ-টুস দিয়ে চাকরি নিবা?" তখন আমি ওখান থেকে পালায় চলে আসি। এ কি কনস্টেবলের জন্য দাঁড়াইছিলেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট শেষ করব। আমি তখন ওইখান থেকে পালায় চলে আসার পরে, এরপরে মানুষ তো, আমার ফ্রেন্ডের চাকরি হয়ে যায় আরকি। ও তখন তো আরো বিপদ। হ্যাঁ, ফ্যামিলি থেকেও চাপ, যে কথা শুনলা তার। তখন আমরা হচ্ছে একটু ইসলামিক দিক থেকে, আমরা যেহেতু ওই ফ্যামিলিটাও যেহেতু ইসলামিক, পুরোই একেবারে। এরপর হচ্ছে যে আরো বেশি, মানে আমরা হয়ে যাই, মানে আমাদের পরিবারের টুকটাক যার মধ্যে যা সমস্যা ছিল, কিছু জিনিসের জন্যে আমরা পুরাই চেঞ্জ হয়ে যাই আরকি। একেবারে ইসলামিক মাইন্ডেরই হয়ে যায় সবাই। তো তারাও বলতে শুরু করল যে তখন যে আল্লাহ এক ব্যবস্থা করে দিবে। এরপরে আস্তে যখন গরু পালা শুরু করলাম, করোনা আসলো। এর আগে থেকে মানুষ এরকম বলত যে, মানে ছেলেরে দিয়ে এই কাজ করাইতেছেন, শহরে পড়াশোনা করাইছেন, এগুলা কেন করা? আপনারা তো এরকম কোনো ফ্যামিলি না। ছেলেরা বলেন, ওর মামারা আছে বা চাচারা আছে, বলেন চাকরি-বাকরি দিয়ে দিতে, গ্রাম থেকে সরান, বিদায় করেন এখান থেকে। এটা তো গ্রামের মানুষেরও সমস্যা। যে পড়াশোনা করে এসে তারপরে যদি এই কাজ করে, প্রবলেম না একটা? মানে এইটা অনেক বেশি পরিমাণে বলত। কারণ আমরা তো টাকা-পয়সা তেমন ছিল না আমাদের। কিন্তু অন্যান্য ফ্যামিলির তো আছে। চাচাদের আছে, মামাদের আছে। তাদের মান-সম্মানের তো সমস্যা। যাই হোক, এরপরে আমি মাঝে মাঝে কিছুদিন মানে আমার চাচাদের জমিতেও কাজ করছি আরকি। এরপরে যখন গরু মানে আসলো, করোনা আসলো। করোনা আসার পরে আমাদের দুধ বিক্রিটা টোটালি বন্ধ একবারে। মানে দুধ বিক্রিটা টোটালি বন্ধ, কারণ তখন দোকানপাট সব বন্ধ। তখন যে দুধ হইতো, প্রায় 30 কেজি 35 কেজির মতো দুধ তখন পাইতাম। হুম। এই দুধটা তখন নেয়ার মতো কেউ ছিল না। একজন শুধু আমাদের থেকে নিত। মানে আমরা যাদের কাছে দিতাম, ময়রাদের কাছে দিতাম যারা মিষ্টি বানায়। হুম। টোটালি সবাই না করে দিলে একজন শুধু নিত, অল্প কিছু দুধ নিত আরকি। বাকি দুধ কি করব? পরে মানুষের বাড়ি দিয়ে আসতাম দুধ। আ ওই যে বলতো, আমি দিয়ে আসতাম ও আরকি। আচ্ছা। মানে দেখেন ওর ডেলিভারি বয় হিসেবে কাজ করেছে। হ্যাঁ, আমি আমার খামারের এই কাজগুলা তখন করতাম করোনার সময়। আমি যেয়ে বাড়িতে দিয়ে আসতাম। এটাও অনেকে জানতো না। ব্যাগে কি নিয়া যাইতেছি ঠিক আছে। আপনার বক্তব্য শুনে মনে পড়ল। খুব চমৎকার একটা কথা বলিস। যেই বিজনেস আপনি করেন, সেই বিজনেসের খুঁটিনাটি জানার জন্য 0 থেকে শুরু করা উচিত। একদম মানে ওই যে সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি একটা বক্তব্য শুনেছিলাম অনেকদিন আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। আম আ অনেক বড় মাপের আলেম। আল্লাহ উনার দীর্ঘ হায়াত দিক। অনেক কিছু আমি ব্যক্তি জীবনে তার কাছ থেকে শুনে ফলো করেছি। পুরোপুরি ফলো করা ইস রিয়ালি ডিফিকাল্ট। আমার মতো জবে থেকে মানে উনার একটা খুব চমৎকার কথা ছিল যে ব্যবসা শুরু করবেন চকোলেট দিয়ে। এখন এইটাকে না আপনি চকোলেট মনে করলে হবে না। এটাকে উনি বুঝাইছেন যে আপনি কোন লেভেল থেকে শুরু করবেন। আপনাকে শুরু করতে হবে একেবারে মানে ওই যে পথে ঘাটে, মাঠে হাটে সব জায়গায় হেঁটেছে না? এখন উনি জানে যে ওই জায়গাটায় যদি একজন লোককে উনি নিয়োগ দেয় লাইক এই যে দুধ বিক্রি করার জন্যে এবং সে যদি কোন রকম ২ নাম্বারি করে ওখানে, তাহলে উনি বুঝতে পারবে যে এই লোকটা যে কথাটা বলছে এটা আসলেই সঠিক বলছে কিনা। কারণ ওই কাজটা তো সে করেছে। চমৎকার! তারপর? জি, এরপরে যখন মানে এরকম দিতাম, দেওয়ার পরে আস্তে করোনা তো কমতে শুরু করল।
এরপরে একদিন আমাদের একটা দোকান ছিল, আব্বা ছোটখাটো একটা দোকান করতেন। তো একদিন তো পুলিশ এসে ইচ্ছামতো পিটাইলো আমারে। আপনাকে? হ্যাঁ, কেন? মানে মানে ওই সময় তো কথা ছিল হচ্ছে যে মুদি দোকানগুলো খোলা থাকবে, চাল ডাল এগুলো যারা কিনবে এটা খোলা থাকবে। কিন্তু যখন ওনারা আসলো, গ্রাম তো মানে মানুষ এমনি আতঙ্কে থাকে পুলিশ আসলে। হুম, তা আব্বা দৌড়ে চলে গেছে। হুম। সে তো মনে করছে যে হয়তো কিছু একটা হবে। দৌড়ে তো নিয়ে যাবেই। হ্যাঁ। চলে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে কেন, সমস্যা কি, কথা বলি। তা আমি বললাম যে বের হয়ে এসে আমি ওনারে বললাম, মানে বলতে গেছি আমি, এর মধ্যে উনি আমার বাড়িতে দেয় আর কি। তো আমার চাচাও ছিল, উনি যেহেতু পুলিশের রিটায়ার্ড পার্সন ছিল, ওনারাও বাড়ি দিছে। ওহো! তো উনি বলছে যে আমি তো পুলিশের লোক। বলতেছে আপনি তো অন ডিউটি না। তো যাই হোক, উনি পরিচয় দেওয়ার পর ওনারা আর কিছু বলেনি। কিন্তু আমাকে দিছে বাড়ি দেওয়ার পরে আমি পরবর্তীতে আর কিছু বলিনি। তো যে সার্কেল অফিসার ছিল তো ওনাদের সাথে যে গেছিল, ওনারে আমি বললাম যে স্যার কথা বলতে চাই। উনি তখন ইশারা দিল যে আসতে দেন ছেলেটারে। গেলাম, বললাম যে স্যার এইটা তো আমরা যতটুকু জানি যে মানে এই দোকানগুলো খোলা থাকবে। পরে বলল যে না, বন্ধ করে দেন। পরে বন্ধ করে দিয়েছে আরকি। যাই হোক, এরপরে দোকান তো পরে বন্ধ হয়ে গেছে একবারেই টোটালি। মানে ব্যবসার অবস্থা একদম ১২টা। ওই করোনার পর থেকে ওটা টোটালি বন্ধ আরকি। ওটা আর হয়নি। এরপরে আস্তে, আস্তে আমরা শুরু করি এই ইয়াটা, মানে গরুর খামারটা বড় করতে করা আরকি। ১ টা ২ টা গরু মানে আমরা করতে থাকি, বাড়াইতে থাকি। সমস্যা দেখা যায় হচ্ছে ঘাসের সংকটটা আরকি। হুম। ঘাস ছাড়া তো গরু পালা যায় না। তো আমরা জমি তখন আমাদের